লাগছে। মনোজদের বাড়ির অবস্থা বেশ থমথমে। হারানো ছবিটা পাওয়া যায়নি বলে রাঘববাবু প্রচণ্ড রেগে গিয়েছিলেন বটে, কিন্তু সন্ধেবেলার পর যেসব খবর এসেছে তাতে তাঁর রাগ জল হয়ে প্রচণ্ড ভয় ঢুকে গেছে। প্রথমেই থানা থেকে একদল সেপাই নিয়ে দারোগা নিশিকান্ত এসে হাজির। নিশিকান্ত ভারী কড়া দারোগা। একবার তাঁর দুই ছেলে মারপিট করে একজন অন্যজনের মাথা ফাটিয়েছিল বলে তাদের 2 দিন করে হাজতবাস করিয়েছিলেন। আর একবার তাঁর স্ত্রী রাগ করে বাপের বাড়ি যাওয়ায় স্ত্রীর নামে ওয়ারেন্ট বের করেন। শুধু অন্যের বেলাতেই নয়, নিজের বেলাতেও তিনি সমান করা। যদি চোর ডাকাত ধরতে না পারেন, কোনো অপরাধের যদি কিনারা না হয়, তবে তিনি নিজে নাকে খত দেন, উপোস করেন। কখনো বা সেপাইকে ডেকে বলেন, আমাকে 10 ঘা বেত মারত। ভারী কালীভক্ত লোক। যদি কেউ নিশি দারোগাকে কালীর গান শোনায় তবে তার ভর হয়। চিৎপাত হয়ে পড়ে গো গো করে মুখে গাঁজলা তোলেন। নিশি দারোগাকে সবাই তাই সমঝে চলে। সন্ধ্যেবেলায় এসে তিনি বাইরে থেকে হাঁক ছাড়লেন, ভজবাবু, আমরা বাড়ি ঘিরে ফেলেছি, পালাবার চেষ্টা করবেন না বা গুলি ছুঁড়বেন না। যদি গুলি ছোঁড়েন তবে আমরাও ছুঁড়ব, যদি পালান তো আমরাও পালাবো। থুড়ি থুড়ি আমরা আপনাকে ধাওয়া করে ধরে ফেলব, কোনো চালাকি করার চেষ্টা করবেন না। এমনিতে নিশিকান্ত যতই কড়া হন না কেন, লোকে বলে তিনি ভারী ভীতু লোক। ঘুষ নেন না বটে, তবে ঘুষিও চালান না। গুলি টুলি চালাতেও তাঁর অনিচ্ছে ভীষণ। চোর ডাকাতদের পিছু নেওয়া বা বিপজ্জনক লোককে গিয়ে ধরা টরার কাজেও তিনি নেই। তবু তাঁর হাঁক ডাক শুনে বাড়ির লোক সব হন্তদন্ত হয়ে বেরুলো। দুঃখবাবু মনোজ, সরোজ আর পুতুলকে পড়াচ্ছিলেন। গণেশবাবু এক মনে একটা তান ধরেছেন। পুলিশের বুটের আওয়াজ আর গলার দাপট শুনে দুঃখবাবু তাড়াতাড়ি উঠে সরোজ, মনোজ আর পুতুলকে বললেন, চলো ভিতর বাড়িতে যাই, এখানটায় গরম হচ্ছে। গণেশবাবুর সুরটা কেটে গেল। বাড়িতে পুলিশ এসেছে টের পেয়ে তিনি তানপুরাটা বগলে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। ইচ্ছে পালিয়ে যান, কিন্তু বেরোতেই বাগানের ফটক থেকে একেবারে মুখের ওপর একটা টর্চের আলো এসে পড়ল। সেই আলোতে একটা রাইফেলের নল বা পুলিশের লাঠি, যা হোক একটা বস্তু দেখা গেল। নিশি দারোগা হুঙ্কার ছাড়লেন, বন্দুক ফেলে দিয়ে হাত তুলুন। গণেশবাবু চিঁচি করে বললেন, বন্দুক নয়, তানপুরা। তানপুরায় ফেলুন। এ সময় রাঘববাবু বেরিয়ে এসে বললেন, এসব কি হয়েছে নিশিবাবু? নিশিকান্ত অত্যন্ত গম্ভীর মুখে বললেন, আপনার ভাই ভজহরি বাবুর নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট মানে? কিসের ওয়ারেন্ট? এই শীতেও নিশিকান্তর কপালে ঘাম মুছে বললেন, একজন মার্ডারারকে ঘরে লুকিয়ে রেখে আর ভান করবেন না রাঘববাবু। দয়া করে ওর পিস্তলটা কেড়ে নিয়ে হাত দুটো ভালো করে বেঁধে আমাদের কাছে এনে দিন। কার পিস্তল? কে মার্ডারার? কাকে বাঁধবো? নিশিকান্ত খুব বিজ্ঞের হাসি হেসে বললেন, সবই তো জানেন রাঘববাবু, কেন অভিনয় করছেন? ভজবাবু যে এত বড় মার্ডারার তা যদি আগে জানতাম। ভদ্র বেশে এত বড় খুনি এতদিন ঘুরে বেড়াচ্ছিল, কেউ টেরই পায়নি। কত দারোগাই তো এ শহরে এর আগে এসেছে, কেউ ধরতেও পারেনি। কিন্তু এবার ভজবাবুর খেলা শেষ। আমার হাতেই আজ এত বড় রহস্যের কিনারা হয়ে যাবে। কই, নিয়ে আসুন তাকে। সাবধান, যখন আনবেন তখন যেন পিস্তলটা হাতে না থাকে। রাঘববাবু আকাশ থেকে পড়ে বললেন, ভজু মার্ডারার? পিছন থেকে আদ্যা সুন্দরী বলে উঠলেন, এই দারোগাটাকে পেট নিতে পেয়েছে। ঠাকুমা কেঁদে উঠে বললেন, বন্দুক পিস্তল দূরে থাক বাবা, আমার ভোজু দাদি বাঁশ পর্যন্ত কাটে না, পাছে বাঁশ ব্যথা পায়। কিরমিরিয়া দারোগা পুলিশ দেখে বিলাপ করে কাঁদছিল।
ও গো, আমাকে ধরে নিয়ে যেও না গো, আমি কালই মুলুকে চলে যাব। ভজবাবু কেন পিস্তল দিয়ে খুন করলো গো? চুপ করো তো কিরমিরিয়া, বলে রাঘবাবু ধমক দিলেন। গণেশবাবু তানপুরা শুধু হাত উপরে তুলে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বলে উঠলেন, হাত দুটো কি নামাবো দারোগা বাবু? দুঃখবাবু পড়ার ঘরের দরজায় খিল এঁটে জানালা দিয়ে দৃশ্যটা দেখছেন। তার পাশে সরোজ, মনোজ, পুতুল। সরোজ বলল, পিস্তল। মনোজ বলল, পিস্তল? পুতুল বলল, পুতুলের বাক্সে ছিল। দুঃখবাবু ধমক দিয়ে বললেন, আহ, গোল করো না, ইনস্ট্যান্ট কথা হচ্ছে, সব শুনতে দাও। গোলযোগ শুনে পাড়ার লোকও এসে জড়ো হয়েছে, কম নয়। তবে তারা একটু দূরে দূরে। নিশিকান্ত গম্ভীর গলায় বললেন, শুনুন রাঘবাবু, আসল অপরাধীকে কোনো দিন বাইরে থেকে চেনা যায় না। আমাদের ক্রিমিনোলজিতে দেখবেন বেশিরভাগ অপরাধী দেখতে এবং আচরণে অতি নিরীহ, আর এদের অপরাধ প্রবণতা অনেক নিকট আত্মীয় স্বজনও টের পায় না। কাজেই ভজবাবুকে আপনারা যত নির্দোষ ভেবে এসেছেন ততটা মোটেই নয়। এ শহরে অন্তত 10-12 জন লোক ভজবাবুর শিকার হয়েছেন। প্রত্যেকেই অল্পের জন্য বেঁচে যান। এমনকি আমার একটা সেপাইকে পর্যন্ত তিনি 10 বার ওঠবোস করিয়েছেন। আর কি করেননি শুনি? হরিশঙ্কর গয়লাকে প্রায় মেরে ফেলেছিলেন। সে হাতে পায়ে ধরে বেঁচে যায়। ইউরোপিয়ান ক্লাব গিয়ে গুলি ছুঁড়েছেন। গোবিন্দবাবু আর শার্দুলবাবুকে আধমারা করেছেন। বাজারে গিয়েছিলেন কাকে যেন তাক করতে। সবাই এসে থানায় রিপোর্ট করেছে। আমরা আর কি করতে আসিনি রাঘবাবু। বাড়ি ঘেরাও করা হয়েছে, ভজবাবুকে বের করে দিন। রামু এতক্ষণ বারান্দায় শুয়ে ঘুমোচ্ছিল। চেঁচামেচি শুনে উঠে এসে বলল, ভজবাবু? ভজবাবু তো সেই সন্ধেবেলা পিস্তল নিয়ে বেরিয়ে গেলেন। বললেন কি আর সব গুন্ডা, বদমাস আর খারাপ লোককে ঢিট করে আসবেন। রাঘবাবু ধমক দিয়ে বললেন, তা সেটা এতক্ষণ বলিসনি কেন? রামু কাঁচুমাচু হয়ে বলে, বলার ইচ্ছে ছিল, কিন্তু হরিশঙ্কর পেহলান আমাকে এমন ঘিসা দিল কি আমার তাবিয়াত খারাপ হয়ে গেল। দারোগাবাবু গম্ভীর হয়ে বললেন, রাঘবাবু, এই লোকটার নামে কি রামু? হ্যাঁ। তাহলে এর নামেও একটা মোষ চুরির নালিশ আছে। এ আজ হরশঙ্করের একটা দুধেল ঘোষ মোষ চুরি করে এনে আপনাদের গোয়ালে বেঁধে রেখেছিল। এই বলে দারোগাবাবু তাঁর সেপাইদের দিকে ফিরে বললেন, লোকটাকে আগে সার্চ করে দেখো আর্মস আছে কিনা, তারপর অ্যারেস্ট করো। শুনে রামু শটান মাটিতে শুয়ে চেঁচাতে থাকে, হনুমানজি কি ক্রিয়া হো পুলিশ সাহেব, চুরি আমি কভি করি না। নিশিকান্ত সে কান্নায় কর্ণপাত করলেন না। রাঘবাবুর দিকে চেয়ে বললেন, ভজবাবু বাড়িতে নেই বলছেন? রাঘহরিবাবু গম্ভীর হয়ে বললেন, কথায় বিশ্বাস না হয় খুঁজে দেখতে পারেন। সে তো দেখতেই হবে, তবে আমার ভয় হচ্ছে। এখনও যদি ফিরে থাকেন তবে এর মধ্যে নিশ্চয়ই অন্য কোথাও আরও কয়েকজনকে খুন করেছেন বা করছেন ভজবাবু। ঠাকুমা ডুকরে উঠে বলেন, না না, সে যে মশা মারতে মায়া করে গো। ঠাকুরজি পরিষ্কার গলায় বললেন, দেখো বাবা দারোগা, সার্চ করার সময় জুতো পরে ঘরে ঢুকতে পারবে না, বলে দিচ্ছি। তোমার সেপাইদের জুতো খুলতে বলো। এই রাতে গোবর ছড়া দিয়ে মরবো নাকি? সে হবে না। এদিকে তখন ডাকাত কালীবাড়িতে ভজবাবু হরিকাঠে পড়ে আছেন। একটা জোয়ান ডাকাত রামদা হাতে দাঁড়িয়ে, বাজনদাররা বলির বাজনা বাজাচ্ছে। দৃশ্যটা সহ্য করতে পারছেন না ভজবাবু। কয়েকবার অজ্ঞান হয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ইচ্ছে করে যে অজ্ঞান হয়ে যাওয়া যায় না সেটা বুঝে মা কালীকে ডাকতে লাগলেন। এক মনে বলতে লাগলেন, আমাকে অজ্ঞান করে দাও মা। একটা ঝাঁকড়া চুলোলা ডাকাত আর একটা কানে গোঁজা বিড়ি নিয়ে খেয়ে ফেলেছে বলে দুজনে খুব ঝগড়া হচ্ছিল। পাপুরা মোটা ডাকাতরা পরিত্রাহী চেঁচাচ্ছে। ডাকাতের মেজো সর্দার
সে সুন্দর মতো ছেলেটা ভজবাবুর পিস্তল নিয়ে আমোদ করার জন্যই গোটা দুই দুমদাম গুলি ছুঁড়ল আকাশের দিকে। ভজবাবুর বড় তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে কাঠ, বুকটা চড়চড় করছে। প্রাণপণে বললেন, জল। বিড়িচোর ডাকাতরা সবচেয়ে কাছে। সে ভজবাবুর দিকে মুখ ফিরিয়ে বলল, চাপ, যার বলি হবে তাকে আবার অত কথা কিসের রে? আর ক মুহূর্ত পরে সব খিদে তেষ্টা মিটে যাবে। ওপাশ থেকে কানাই জিজ্ঞেস করলো, কি বলছে রে বেটা? জল চাই। কানাইয়ের মায়া হলো, বলল, দে না একটু। খাঁড়া হাতে লোকটা খাঁড়া নামিয়ে বলল, ওরে তোদের আর কতক্ষণ লাগবে? বলি দিবি বলে ফেলে রেখেছিস লোকটাকে, তো দেরি করছিস কেন? লোকটার এভাবে পড়ে থাকতে কষ্ট হচ্ছে না? বিড়িচোর ডাকাতটি ঘটি করে জল আনছিল। সুন্দর মতো ছেলেটা চোখের ইঙ্গিতে তাকে নিষেধ করে এক গ্লাস শরবত নিয়ে গিয়ে কাছে বসে ভজবাবুকে বলল, হাঁ করুন। ভজবাবু চোখ বুজে রেখে হাঁ করলেন। ডাকাতরা তার মুখে খানিকটা শরবত ঢালতে শিউরে উঠে বিষম খেলেন ভজবাবু। খানিকটা পেটে গেল, খানিকটা ফেলে দিয়ে বললেন, এ কি রে বাবা, এ তো জল নয়। জলের চেয়ে দামি জিনিস, আর একটু খান, আজকের দিনে খেতে হয়, আমরা সবাই খাচ্ছি তো। তেষ্টায় বুক কাঠ, না খেয়ে করেন কি ভজবাবু? আবার হাঁ করে আরেকটু মুখে নিয়ে চুপচুপ করে খেলেন। এবার অতটা খারাপ লাগলো না। আবার খেলেন, আবার আবার। কিছুক্ষণ পরে চোখে ঘোর দেখতে লাগলেন। শরবতের মধ্যে কি ছিল কে জানে? ভজবাবুর মাথাটা কেমন যেন অন্যরকম হয়ে যেতে লাগলো। ভয় ডর কেটে গিয়ে ঠান্ডা শরীরটা গরম হয়ে উঠতে লাগলো। খুব একটা তেজ এলো মনের মধ্যে। হাড়ি কাঠে গলা দিয়ে হঠাৎ হুঙ্কার ছাড়লেন, সব বেটাকে দেখে নেব, সব বেটাকে দেখে নেব। সেই হুঙ্কার শুনে রোগা আর ভীতু ডাকাতরা একটু দূরে সরে বসল। মেজো সর্দার ভজবাবুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো চাই, এ না হলে বাপের বেটা। তা ভজবাবু, আজ চলুন না আমাদের সঙ্গে ডাকাতি করতে, দেখি কেমন সাহস আপনার। ভজবাবু একটা ফু করে বললেন, এ আর কি কথা, এক্ষুনি চলো। কার বাড়ি লুট করবে? রাজবাড়ি? আরে দূর দূর, রাজবাড়িতে আছে কি? আছে একটা ঘুঁটের পাহাড় আর নটু শাকের জঙ্গল। রাজাদের কি আর সেই দিন আছে? লুটবে তো চলো একটা ব্যাংক লুট করি। না, আমরা আজ রাজবাড়ি লুট করব ঠিক করেছি। সেখানে মাটির নিচে অনেক টাকা আছে, ভয় পাবেন না তো ভজবাবু? ভজবাবু হাড়ি কাটে শুয়ে থেকেই খুব হে হে করে হেসে বললেন, ভজহরি কখনো ভয় কাকে বলে জানে না। হরিকাঠের খিলটা খুলে আমার হাতে একটা পিস্তল দাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেজো সর্দার বলল, আমরা পিস্তল বন্দুক রাখি না। বড় সর্দারের একটা বন্দুক আছে, কিন্তু তার আজ বড় আমাশা হয়েছে বলে সে যাচ্ছে না। আর আপনার এই পিস্তলেও তো আর গুলি নেই। ছ্যা ছ্যা, কেমন ডাকাত হে তোমরা যে পিস্তল বন্দুক রাখো না? ঠিক আছে, দারোগাবাবুকে বলে আমি তোমাদের পিস্তলের বন্দোবস্ত করে দেব। আমাকে আজকের মতো একটা রামদাই দাও, কি আর করা। মেজো সর্দার হাড়িকাঠের খিল খুলে দিতেই ভজবাবু লাফিয়ে উঠে দাঁড়ালেন, চেঁচিয়ে বললেন, অ্যাটেনশন। সেই চেঁচানিতে ডাকাতরা আবার ভয় খেয়ে চমকে উঠল। মেজো সর্দার হেসে বলল, তোরা সব সোজা হয়ে দাঁড়া, আজ ভজবাবুই আমাদের সর্দার। ভজবাবুও মাথা নেড়ে বললেন, আলবাত আমি সর্দার। এই কানাই, রামদা দে একটা। কানাই ভয়ে ভয়ে একটা না রামদা এগিয়ে দিতেই ভজবাবু সেটা হাতে নিয়ে 3-4টে লাফ মেরে বাঁই বাঁই করে ঘোরালেন চারিদিকে। তারপরে একগাল হেসে বললেন, দেখলে তো সবাই? সবাই তারিফ করে বলল, বাহ, বহুত খুব। ভজবাবু গম্ভীর হয়ে বললেন, এক বাটি মাংস নিয়ে আয়। বিড়িচোর এক বাটি ভর্তি মাংস নিয়ে এলো। ভজবাবু রামদা পাশে নিয়ে বসে বললেন, তোরাও বসে খা, রাতে অনেক কাজ আছে।
আদ্যা সুন্দরী দেবী এক হাতে লাঠি আর এক হাতে গুলতি নিয়ে উঠোনে ঢুকবার দরজা আটকে দাঁড়িয়ে রক্ত জল করা গলায় হেঁকে বললেন, দেখো বাবা দারোগা, ভালো চাও তো বাড়িতে ঢুকবার আগে তোমার সিপাইদের জুতো খুলতে বলো, আর তুমিও খোলো। জুতো পরে যে ঢুকবে তার আমি রক্ষে রাখবো না। নিশি দারোগা গম্ভীর হয়ে বললেন, ডিউটির সময়ে আমাদের জুতো খুলবার আইন নেই পিসিমা, আমাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করবেন না। মারাত্মক খুনিকে ধরতে এসেছি আমরা, ইয়ার্কির সময় নেই। আদ্যা সুন্দরী দেবী জীবনে কাউকে ভয় করেননি। গত বছরও গ্রীষ্মকালে একটা চোর জানালা দিয়ে গেঞ্জি চুরি করার চেষ্টা করেছিল বলে আদ্যা সুন্দরী হাত বাড়িয়ে তার কান মুলে দেন। তাছাড়া গুল দিতে তাঁর হাতের টিপের কথাও সবাই জানে। ব্রত পার্বণে আম্রপল্লব, বেলপাতা, দরকার হলে তিনি নিজেই গাছে গুলতি মেরে মেরে আম পাতা বেলপাতা পেরে আনেন। কাজে আদ্যা সুন্দরী দেবীকে যারা জানে তারা চট করে এই বাড়িতে ঢোকে না, একটু চিন্তা করে ঢোকে। কিন্তু নিশি দারোগা করেন কি, চাকরি বাঁচাতে তাকে তো বাড়িতে ঢুকতেই হবে। তাছাড়া এত লোকের চোখের সামনে যদি তাকে বা সেপাইদের জুতো খুলতে হয় তবে সেটা পুলিশের পক্ষে বেইজ্জতির ব্যাপার। কিন্তু আদ্যা সুন্দরী দেবীর এক কথা, খুনি ধরতে হলে ধরো, কিন্তু জুতো খুলে তারপরে বাড়ির ভিতরে ঢুকতে হবে। রাজ্যে নোংরা আবর্জনা মারিয়ে এসেছো বাবা, রাত বিরেতে কে গোবর জলের ছড়া দেবে? দারোগাবাবু মিনমিন করে বললেন, আইন নেই পিসিমা, আমরা ছাপোষা মানুষ, কেন আমাদের লাঠি সোটা দেখাচ্ছেন? দেখাচ্ছে কি, যে ঢুকবে জুতো নিয়ে তার কপালে লাঠির ঘাত পড়বেই। কিন্তু সেপাইরা তো আর ঘাস জল খায় না, তারাও নানা রকম লোক চড়িয়েছে, মেলা ফন্দি ফকির জানে। হঠাৎ হলো কি, সেপাইরা সব ছত্রভঙ্গ হয়ে গেল। তারপর অন্ধকারে এধা সেধা দিয়ে টপা টপ সব লাফিয়ে দেওয়াল ডিঙোতে শুরু করে দিল। বুট মেজ সেপাইরা ঝুপ ঝাপ করে ভিতরের উঠোনে পড়ছে। আদ্যা সুন্দরী দেবী মহা খাপ্পা হয়ে ছুটোছুটি করে হাতের কাছে যাকে পাচ্ছেন তাকেই ফটাফট লাঠি লাগাচ্ছেন। কিন্তু একা তিনি কতজনের সঙ্গে পেরে উঠবেন? ওদিকে দরজা ছাড়া পেয়ে আরও সেপাই ঢুকে পড়েছে উঠোনে। আদ্যা সুন্দরী দেবী চেঁচাচ্ছেন, ডাকাত ডাকাত, ওরে তোরা পুলিশে খবর দে। নিশি দারোগা কপালের ঘাম মুছে রাঘবাবুকে বললেন, ওরে বাবা, জীবনে এরকম সিচুয়েশনে ফেস করিনি। তা আপনাদেরও বোধহয় এ বাড়িতে একটু ভয়ে ভয়েই থাকতে হয়, তাই না? ওরকম ডেঞ্জারাস পিসিমা আর মার্ডারার ভাই বাড়িতে থাকলে তো মহা বিপদের কথা মশাই। রাঘবাবু খুব গম্ভীর হয়ে বললেন, কোথাও কিছু একটা গণ্ডগোল হচ্ছে নিশিবাবু। সে তো হচ্ছেই। নিশি দারোগা গম্ভীর হয়ে বললেন, খুব গণ্ডগোল হচ্ছে। আমি যতই শান্তি চাই ততই অশান্তি এসে কপালে জোটে। আপনারা কিছুতেই আমাকে দুদণ্ড চুপচাপ বসে মায়ের নাম করতে দিচ্ছেন না। গণেশবাবু এখনও তানপুরা ওপরে তুলে দাঁড়িয়ে আছেন। এবার একটু সাহস পেয়ে বললেন, দারোগাবাবু, তানপুরাটা কি নামাবো? দারোগাবাবু অবাক হয়ে বললেন, তানপুরা নামাবেন তা আমাকে জিজ্ঞেস করছেন কেন? তানপুরা নামাতে তো পুলিশের পারমিশন লাগে না। তবে এটা গান বাজনার সময় নয় বটে, তা তানপুরা তুলল কে? গণেশবাবু বললেন, আপনি আমাকে হাত তুলতে বললেন তো। তানপুরা তুলতে তো বলিনি, হাতে তানপুরা ছিল যে। দারোগাবাবু একগাল হেসে বললেন, তাই বলুন, হাতে তানপুরা ছিল। তা তানপুরা নিয়ে যাচ্ছিলেন কোথায়? গণেশবাবু যে পালাবার তালে ছিলেন তাহার বললেন না, একটু অপ্রস্তুতভাবে বললেন, কোথাও বিশেষ নয়, এই একটু বেড়াতে যাচ্ছিলাম আর কি। দারোগাবাবু ভারী অবাক হয়ে বললেন, লোকে ছাতা বা লাঠি হাতে বেড়াতে বেরোই বটে, কিন্তু তানপুরা নিয়ে কাউকে বেড়াতে শুনিনি তো। এইসব কথা যখন হচ্ছে তখন হঠাৎ ভিতর বাড়ি থেকে সেপাইদের আর্তচিৎকার শোনা গেল। ঝপাঝপ দেওয়াল ডিঙিয়ে সেপাইরা এপাশে পড়ে পালাচ্ছে।
দেখে নিশি দারোগাও বাবারে বাবা বলে চেঁচাতে লাগলেন। রাঘববাবু তাঁর গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, আপনার কিছু হয়নি। ও নিশিবাবু, আপনি চেঁচাচ্ছেন কেন? আপনার কিছু হয়নি। হয়েছে কি, বাইরে যখন এত সব কাণ্ড চলছে তখন বৈজ্ঞানিক হারাধন তার গবেষণাগারে গবেষণার কাজে মগ্ন হয়েছিল। চারিদিকের এত হইচই তার কানেও যায়নি। ওদিকে মনোজ, সরোজ আর পুতুল যখন দেখলো ঠাকুরজির সঙ্গে পুলিশদের মহা হাঙ্গামা বেঁধেছে আর পুলিশ জোর করে ঘরে ঢুকছে, তখন তিনজন আর থাকতে পারল না। মনোজ বলল, ছোট কাকা। সরোজ বলল, ঠিক বলেছিস, ছোট কাকা ছাড়া উপায় নেই। পুতুল বলল, ছোট কাকা ঠিক শিক্ষা দিয়ে দেবে। বলতে বলতে তিনজন দৌড়ে গিয়ে দরজা খিল খুলতে লাগলো। দুঃখবাবু হাঁ করে ছুটে এসে বললেন, বলতে বলতে তিনজন দৌড়ে দরজার খিল খুলতে লাগলো। দুঃখবাবু হাঁ হাঁ করে ছুটে এসে বললেন, করো কি, করো কি, ফাঁক পেলেই পুলিশ ঢুকে পড়বে। কিন্তু কে শোনে কার কথা? দরজা খুলে দুধদার তিন ভাই বোন বেরিয়ে পড়লো। অন্ধকার বাগান পেরিয়ে তারা সোজা গিয়ে হাজির হলো ছোট কাকার ল্যাবরেটরিতে। হারাধনের ল্যাবরেটরি দেখলে তাক লেগে যায়। সেখানে কি নেই? বাগানের দিক থেকে ঢুকলে প্রথমেই পড়বে বিরাট একটা উদ্ভিদ ঘর। কাঁচের সারসি দেওয়া এই ঘরটায় নানান ধরনের টবে কিম্বুত সব গাছপালা, তাতে চাল, গম, লাউ, কুমড়ো ইত্যাদি গাছও আছে। এ ঘর পেরোলে একটা অন্ধকার মতো ঘর, চামচে গন্ধে সেখানে টেকা দেয়। এ ঘরে অসংখ্য খাঁচায় রাজ্যের পাখি রাখা আছে। পাখিদের মধ্যে কাক, শালিক, পায়রা থেকে শুরু করে ধনেশ, চিল, শকুনের মতো বিচিত্র সব নমুনা আছে। আর একটা ঘরে বানর, গিনিপিগ, ব্যাং, খরগোশ, সাদা ইঁদুর। তার পাশের ঘরের নানান ঝাঁপিতে সাপ, বিছে, কীটপতঙ্গ। এছাড়া একটা রসায়নাগার, একটা পদার্থবিদ্যার ঘর আর একটা টেলিস্কোপ ঘরও আছে। মনোজ, সরোজ, পুতুল আলাদা হয়ে তিনজনে তিন ঘরে হারাধনকে খুঁজতে থাকে। পুতুলই ছোট কাকাকে খুঁজে পেল পাখির ঘরে। সেখানে বৈজ্ঞানিক হারাধন একটা কাকের খাঁচার সামনে বসে এক মনে একটা প্যাডিকি লিখছে। পুতুল হাঁপাতে হাঁপাতে ছুটে গিয়ে বলে, ছোট কাকা, পুলিশ মেজু কাকাকে ধরতে এসেছে। কি ভীষণ কাণ্ড দেখবে চলো। বৈজ্ঞানিক হারাধন এত চিন্তাকুল ছিল যে প্রথমটায় পুতুলকে চিনতেই পারেনি। অনেকক্ষণ বাদে চিনতে পেরে বলল, কি বলছিস? পুতুল তখন খাঁচাটার মধ্যে রাখা কাকটাকে এক মনে দেখছে। কাকটার গলায় এখনো পৈতি জড়ানো, পায়ে একটা ঝুমঝুমির মতো কি যেন বাঁধা। খুবই চেনা কাক। পুতুল অবাক হয়ে বলল, আরে এই কাকটাই তো সকালে আমাদের বাড়িতে কুরুক্ষেত্র করেছে। এটার জন্যই তো কত সব কাণ্ড হয়ে গেল। তুমি কাকটাকে ধরলে ছোট কাকা? হারাধন বিরক্ত হয়ে বলে, ধরবো কেন, এটা তো আমারই কাক। সকালে ছেড়ে দিয়েছিলাম এক্সপেরিমেন্টের জন্য। তারপর বিকেল হতেই আবার নিজের ঠেকে এসে খাঁচায় ঢুকেছে। তোমার কাক? তোমার কাক এত বদমাস কেন বলো তো? হারাধন একটু বিক্রির হাসি হেসে বলে, বদমাস হবে কেন, একটু তেজি আর কি। অন্য 4-5টা সাধারণ কাকের মতো নয়। তা সে ওর দোষ নয়। আমি নানা রকম ওষুধ আর ইলেকট্রিক চার্জ দিয়ে এটাকে ওরকম বানিয়েছি। এ আর কি দেখছিস? 4টে যা হনুমান বানিয়েছি না, তারা একেবারে ডাকাত। ছেড়ে দিলে লঙ্কা কাণ্ড করে আসবে। পুতুল হারাধনের হাত ধরে টানতে টানতে বলল, হনুমানের কথা পরে, আগে চলো, পুলিশের সঙ্গে ঠাকুরজির মারামারি হচ্ছে যে। বলিস কি? বলে হারাধন লাফিয়ে ওঠে। শুধু তাই বুঝি, পুলিশ আবার মেজু কাকুকে ধরে নিয়ে যেতে এসেছে। যা বিচ্ছিরি কাণ্ড না, আমার ভীষণ কান্না পাচ্ছে। হারাধন 2 লাফে ল্যাবরেটরি পার হয়ে উঠোনের দিকে দরজা খুলে দেখে, বাস্তবিক সারা উঠোন জুড়ে তাণ্ডব শুরু হয়েছে। পাঁচিল টপকে টপকে সব সিপাহীরা উঠোনে নামছে আর ঠাকুরজি প্রকাণ্ড লাঠি নিয়ে তাদের তাড়া করছে। কিন্তু তারা কাবাডি খেলোয়াড়ের মতো
ঠাকুরজির লাঠির নাগাল এড়িয়ে দৌড়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। ঠাকুরজি চেঁচাচ্ছেন, ডাকাত ডাকাত, ওরে তোরা কেন পুলিশকে খবর দিচ্ছিস না? ঠিক এই সময় অন্ধকারে সতীশ ভরদ্বাজ মশাইও উঠোনে ঢুকে পড়েছেন। তিনি বললেন, এরা ডাকাত নয়, এরা হলো পুলিশ। আপনি বরং ডাকাতদের ডাকুন, নইলে এই পুলিশদের ধরবে কে? আদ্যা সুন্দরী তখন হুঁশ হলো। তিনি একটা রোগা পুলিশের ঠ্যাঙে পটাং করে লাঠির ঘা বসিয়ে নতুন করে চেঁচাতে লাগলেন, ওগো তোমরা কে কোথায় আছো? শিগগির ডাকাতদের খবর দাও, আমাদের বাড়িতে পুলিশ পড়েছে। তখন চারিদিকে আরও কয়েকজন চেঁচালো, ওরে শিগগির ডাকাতদের খবর দে, এ বাড়িতে পুলিশ ঢুকেছে। হারাধন দৃশ্যটা 2 মিনিট দাঁড়িয়ে দেখল। তার দুধারে পুতুল, সরোজ, মনোজ। তারপর ধীরে ধীরে ভাইপো ভাইজিদের হাত ধরে টেনে এনে দরজা বন্ধ করে দিয়ে বলল, শোন, এখন আমি যে ব্যবস্থা করব তা কিন্তু ঘুণাক্ষরেও কাউকে বলবি না। আমার সন্দেহ হচ্ছে পুলিশের ছদ্মবেশে অন্য কোনো রাষ্ট্রের চর আমার ফর্মুলা চুরি করতে এসেছে। এদের শিক্ষা দেওয়া দরকার। বলে হারাধন ঘটাঘট করে গিয়ে তার জীবজন্তুর ঘরে ঢুকল, সঙ্গে সরোজ, মনোজ আর পুতুল। ঘরের একেবারে কোণের দিকে 4টে বিশাল খাঁচা, সেগুলো চারদিকে চটের পর্দা ফেলা। হারাধন গিয়ে খাঁচার গা তুলে দিল। ভিতরের দৃশ্য দেখে সরোজ, মনোজ আর পুতুলের চোখ ছানা বড়া। তাড়াতাড়ি ছোট কাকার গা ঘেঁষে দাঁড়ালো। খাঁচার ভিতরে 4টে বিশাল চেহারার হনুমান। এত বড় হনুমান যে থাকতে পারে তা 3 ভাই বোনের জানাই ছিল না। সরোজ প্রথমটাই বলে ওঠে, গরিলা। বন মানুষ, পুতুল বলে। মনোজ বলে, না হনুমান, তবে বড় বড়। হারাধন খাঁচার দরজায় তালা খুলতে খুলতে বললে, এ হচ্ছে গরিমান। তার মানে? সরোজ জিজ্ঞেস করে। মনোজ ছোট কাকার ব্যাপার স্যাপার ভালোই জানে, সে তাই বলে উঠল, খানিকটা গরিলা, খানিকটা হনুমান। না ছোট কাকা? হ্যাঁ, তবে ওষুধ দেয়া হনুমান আর পিটুইটারি গ্ল্যান্ডের কারসাজি। তোরা দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে সব ঘরে ঢুকিয়ে দিতে বল, আমি হনুমান ছেড়ে দিচ্ছি। তারপর লঙ্কাকাণ্ড কাকে বলে তা সবাই টের পাবে। সরোজ, মনোজ আর পুতুল দৌড়ে গিয়ে ঠাকুরজি, ঠাকুরমা, মা, কিরমিরিয়া সবাইকে ধরে নিয়ে ঘরে ঢুকিয়ে দিতে লাগলো। আর সেই সময়ে আধো অন্ধকারে অতি কায় 4টে বিভীষিকা বিভীষণ লাফ দিয়ে উঠোনে নেমে এসে পিলে চমকানো ডাক ছাড়ল, গপ গপ ধর। সে ডাক শুনলে রক্ত জল হয়ে যায়। সে চেহারা দেখলে ভিড়মি খেতে হয়। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, তারা এক একটা পুলিশকে নেংটি ইঁদুরের মতো এক এক হাতে তুলে যখন এধার ওধার ছুঁড়ে ফেলছিল, তখন তাদের এলেম দেখে সবাই তাজ্জব। প্রথমটায় পুলিশরা ব্যাপারটা বুঝতে পারেনি। একজন আবার একটা হনুমানকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠেছিল, এইবার খুনিকে ধরেছি। তারপর সে হঠাৎ তারস্বরে বলতে লাগলো, না না, এই যে লেজ রয়েছে, ও বড়বাবু, খুনির কি লেজ আছে নাকি? তারপরেই দেখা গেল হনুমানকে জড়িয়ে ধরেছিল যে পুলিশটা, সে শূন্য পথে উড়ে পাঁচিলের ওধারে পড়ল। একজন পুলিশ গিয়ে পড়ল টিনের ঢালে। হনুমানদের একজন 2টো পুলিশকে দুবগলে নিয়ে মহা আনন্দে এক চক্কর নাচ নেচে নিল। সতীশ ভরদ্বাজ ঘর থেকে জানালা দিয়ে দৃশ্য দেখতে দেখতে বললেন, আত্মা দিদির ডাকের গুণ আছে। এই যে দেখছি 4টে পালোয়ান ডাকাত। না না, ডাকাত তো নয়, সর্বনাশ। এই যে স্বয়ং রামচন্দ্রের ভক্ত। ও আত্মা দিদি, কলিকালে 2 পাতা বিজ্ঞান পড়ে ম্লেচ্ছরা ধর্ম মানতে চায় না, কিন্তু নিজের চোখে সবাই এসে দেখুক ভক্তের বিপদের সময় ভগবান তার অনুচরদের পাঠান কিনা। ওই দেখো সবাই 2 চোখ ভরে ভরে চেয়ে দেখো, স্বয়ং রাম ভক্ত হনুমানেরা এসেছেন। আহা,
কি করাল বিশাল চেহারা, কি সাংঘাতিক গায়ের জোর। জয় বাবা হনুমানের জয়। বাইরে রামু আর রঘু বিকট সুরে চেঁচাচ্ছিল, জয় বজরং বলি, জয় মহাবীর হনুমানজি কি, জয় রাম ভগবান কি, জয় জানকী মাইজি কি। সেই বিশাল হনুমানের মার মূর্তি দেখে পুলিশরা দিক বিদিক জনশূন্য হয়ে দুধদার দৌড়ে পালাচ্ছে। মুহূর্তের মধ্যে সব ফর্সা, খালি উঠোন, হনুমানগুলো লাফাচ্ছে। আদ্যাশক্তি দেবী তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে এক কাঁধি কলা নিয়ে উঠোনে ছুঁড়ে দিয়ে বললেন, খাও বাবারা খাও। হারাধন দরজার আড়াল থেকে সাংকেতিক শীষ দিতেই হনুমানগুলো কলার কাঁধে নিয়ে চোখের পলকে ল্যাবরেটরিতে ঢুকে গেল। বাইরে নিশি দারোগা, রাখোবাবু, দুঃখবাবু, গণেশবাবু বা পাড়ার লোকজন কেউ কিচ্ছু বুঝতেই পারল না কাণ্ডটা কি। সবাই দেখলেন সেপাইরা কাজ যেন তারা খেয়ে পালাচ্ছে। একজন সেপাই অবশ্য দাঁড়ালো না, যাকে ধরে জিজ্ঞেস করা যায় যে ব্যাপারটা কি। সবাই পাঁই পাঁই করে ছুটে পালালো। নিশি দারোগা দুহাতে রাখোবাবুকে জাপটে ধরে চেঁচাতে লাগলেন, বাবারে বাবারে, ভূত, ডাকাত, খুনি, রাঘবাবু রক্ষী করুন। দুঃখবাবু তার খিলাঁটি ঘরের মধ্যে থেকেও ভয়ে পড়া টেবিলের তলায় ঢুকে গেলেন। গণেশবাবু তানপুরাটা গদার মতো ঘোরাতে ঘোরাতে চেঁচাতে লাগলেন, আমার কাছে কেউ এলে খুন করে ফেলবো বলে দিলাম। হনুমানরা চলে গেছে দেখে সতীশ ভরদ্বাজ বেরিয়ে এসে উঠোনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, এখন ওই ঘোর নাস্তিক হারাধনটাকে ডেকে নিয়ে এসো, দেখে যাক ধর্মের কল বাতাসে নড়ে কিনা। দুপাতা বিজ্ঞান পড়ে সব পণ্ডিত হয়েছে, আমার হাদুভুদুকে তুচ্ছজ্ঞান করে। একদিন বুঝবে ঠেলা, তখন এসে হাতে পায়ে ধরে বলতে হবে, ঠাকুরমশাই ধর্মে বিশ্বাস না করে বড় অন্যায় করেছি। সেপাইরা সব পালিয়েছে। দারোগাবাবু একা বাড়ি ফিরতে সাহস করছে না। রাখোবাবু রঘুকে ডেকে টর্চ হাতে দিয়ে বললেন, যা দারোগাবাবুকে এগিয়ে দিয়ে আগে যা। বাড়ি আবার ঠান্ডা হলে রাখোবাবু সবাইকে ডেকে মিটিং বসালেন। বললেন, ভোজুটার কোনো খোঁজ নেই, বাড়ির মেয়েরা বাদে সবাই লাঠি, টর্চ, হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়ো। তাকে খুঁজে না আনা পর্যন্ত রহস্যটা পরিষ্কার হবে না। আর এও বোঝা যাচ্ছে না পুলিশরা হঠাৎ সার্চ থামিয়ে পালালো কেন। সবাই তোমরা বলছো বটে হনুমান তাড়া করেছিল, কিন্তু তাতে ঘটনাগুলো আরও জট পাকাচ্ছে। প্রশ্ন ওঠে, হনুমানই বা এলো কোথা থেকে? হনুমানগুলোকেও খুঁজে দেখো, এ বাড়িতে তো তাদের উৎপাত ছিল না। এই কথা শুনে হারাধন খুব গম্ভীর হয়ে গেল। আর মনোজ, সরোজ, পুতুল নিজেদের মধ্যে গা টেপি করতে লাগলো। সতীশ ভরদ্বাজ জোড়হাত মাথায় ঠেকিয়ে বললেন, ভক্তের ডাকে স্বয়ং ভগবান তাদের পাঠিয়েছিলেন, তাদের আর কোথায় খুঁজবে? খোঁজাখুঁজির নামে দুঃখবাবু বলে উঠলেন, আমার পায়ে বড় ব্যথা। গণেশবাবু বললেন, আমারও, আমি বরং বাড়ি পাহারা দেব। রাখোবাবু তাদের দিকে তাকিয়ে বললেন, ছাত্রছাত্রীদের সামনে কোনো কাপুরুষতার দৃষ্টান্ত স্থাপন করবেন না। ভোজুকে খুঁজে না পেলে অনেক গোলমাল দেখা দেবে। তারপর রাখোবাবু সকলের দিকে চেয়ে বললেন, আর দেরি নয়, সবাই বেরিয়ে পড়ো। বাড়ি পাহারা দেওয়ার জন্য পিসিমা একাই যথেষ্ট। তিনি আজ পুলিশের বিরুদ্ধে যে পৌরুষ দেখিয়েছেন তা কোনো পুরুষেও দেখাতে পারেনি। কাজেই আমি তার ওপর বাড়ি দেখাশোনার ভার দিয়ে নিশ্চিন্ত। পুরুষরা সবাই ভৈজুকে খুঁজতে যাবে। এ কথার পর সবাই উঠে পড়ল। শরবতের গুণে ভজবাবুর ভারী ফুর্তি এসে গেছে। এত ভালো লাগছে তার যে বলার নয়। মাঝে মাঝে গান গেয়ে উঠছেন। রাত 12টা বেজে গেল। ভরপেট মাংস ভাত খেয়ে ডাকাতরা খানিক গড়াগড়ি দিয়ে উঠে পড়েছে। পুরুত মশাই সকলের কপালে তেল, সিঁদুর আর যজ্ঞের কালি লাগিয়ে দিয়েছেন। কানে জবা ফুল গোঁজা। ভজবাবু মন্দিরের চাতালে বুক চিতিয়ে দাঁড়িয়ে হাতে খাঁড়া নিয়ে রক্ত চোখে সব দেখছিলেন। একটা হাঁক দিয়ে বললেন,
সব লাইন করে দাঁড়া। ডাকাতরা চটপট দাঁড়িয়ে গেল। সুন্দর মতো মেজ সর্দার ভজবাবুর পাশে দাঁড়িয়েছিল। তার দিকে চেয়ে ভজবাবু একগাল হেসে বললেন, দেখলে সবাই কেমন আমাকে মানে। আপনার কথা আলাদা। হে হে বলে ভজবাবু নিজের হাতের খাঁড়াটা আবার বাঁই বাঁই করে চারিদিকে ঘুরিয়ে নিয়ে ডাকাতদের সামনে দাঁড়িয়ে বললেন, ভাই সব, আজ বড় আনন্দের দিন। আমি কথা বলতে পারছি না। আজ আমার কথাগুলো সব আনন্দের চোটে গান হয়ে যেতে চাইছে। তা ভালোই, আমি গানে গানে তোমাদের আদেশ করব, তোমরা সেই মতো চলবে, কেমন? ডাকাতরা এক বাক্যে বলে ওঠে, সর্দারের যেমন হুকুম। ভজবাবু গলাটা একটু সাফ করে নিয়ে গিয়ে উঠলেন, হে দস্যুবর্গ, হাতে নাও খড়গ, চলো যাই লুণ্ঠন কর্মে। ডাকাতরা সবাই ঝটপট খাঁড়া, তলোয়ার, লাঠি আর বল্লম যে যা পারল হাতে নিয়ে দাঁড়ালো। ভজবাবু এবার অন্য গান ধরলেন, চল রে চল বন্ধু দল, সামনে চল সবাই। ডাকাতরা চলতে থাকে। সবার সামনে ভজবাবু আর মেজ সর্দার। মেজ সর্দারের হাতে একটা মশাল জ্বলছে। ভজবাবু খাঁড়া ঘুরিয়ে গাইতে লাগলেন, বিঘ্ন বন্ধ খানা ও খন্দ, ডিঙিয়ে চল সবাই। বন্ধুরা, গল্পটি আজ এখানেই সমাপ্ত হলো। আপনারা নিশ্চয়ই লাইক করে দিয়েছেন আর কমেন্টস করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো।